নতুন বাজারে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে খামখেয়ালিপূর্ণ আচরণের অভিযোগ। ইরান ইসরায়েল পাল্টাপাল্টে মিসাইল নিক্ষেপ চলছে, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চায় ইউরোপীয় ইউনিয়ন, তেল আবিবের দিকে ঝুঁকে প্রেসিডেন্ট ট্রাম্প। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর নতুন বাজারে সড়ক ব্লকেট করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তারা সেখানে অবস্থান করে বিক্ষোভ করছেন ও নানা স্লোগান দিচ্ছেন। বিশ্ববিদ্যালয় থেকে কয়েকজন শিক্ষার্থীকে বহিষ্কার করার প্রতিবাদে এবং ওই বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সকাল 10টা থেকে এই কর্মসূচি পালন করতে শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের ইউআইইউ এর প্রশাসনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ করে, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে পুলিশ তাদের সরে যাওয়ার অনুরোধ করে। এরপর কর্মসূচি অব্যাহত রাখেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে রাস্তা থেকে সরিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে আবারও শিক্ষার্থীরা ফিরে এসে রোড ব্লকেট করে বিক্ষোভ করতে শুরু করে। এতে বিমানবন্দরমুখী সড়কটিতে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন তারা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর নতুন বাজার এলাকায় আছেন সিনিয়র রিপোর্টার ফরুক বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, শিক্ষার্থীদের দাবিগুলো সম্পর্কে আমাদের জানান, আর এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বলছে? নাদিরা, আপনি জানেন আজকে সকাল 9টা নাগাদ রাজধানীর নতুন বাজারে এই ব্যস্ত সড়কে অবস্থান নেয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তারা সেই থেকে এখন পর্যন্ত 12টা পর্যন্ত তারা এখন পর্যন্ত অবস্থানে রয়েছেন এবং তারা জানিয়েছেন কিছুক্ষণ পরে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের পরবর্তী কর্মসূচির বিষয়ে জানাবে। তবে এর মাঝে আপনাকে জানিয়ে রাখি, মূলত হচ্ছে যে এই যে শিক্ষার্থীদের আন্দোলনটা প্রায় 2 মাসের অধিক সময় ধরে চলছে এবং 2 মাস ধরে বিশ্ববিদ্যালয়টি বন্ধ রয়েছে এবং আজকে বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম খুলেছে। এবং এখানে শিক্ষার্থীরা মূলত যেটা আমাদেরকে আমরা জানানো হয়েছে সেটা এক শিক্ষার্থীর বাবা মারা যাওয়াকে কেন্দ্র করে সেই শিক্ষার্থীকে পরীক্ষার কেন্দ্রে বসতে না পাওয়ার ঘটনাকেই কেন্দ্র করে মূলত হচ্ছে শিক্ষার্থীরা এখানে তারা জড়ো হয় এবং তারা প্রথমে ক্যাম্পাসে আন্দোলন করে এবং পরবর্তীতে ইউজিসি থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয় তারা একাধিকবার এই বিষয় নিয়ে কথা বলার পরেও সেখান থেকে কোনো সমাধান না আসলে পরবর্তীতে তাদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বেশ কিছু শিক্ষকরা তারা নিজেরা পদত্যাগ করেন এবং পরবর্তীতে এই ইস্যুতে কেন্দ্র করে ভিসিদের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে 26 শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিষ্কার করে। সেই বহিষ্কার দেশ ফিরিয়ে নেওয়ার জন্য শিক্ষার্থীরা আজকে 2 মাস পরে তারা রাস্তায় অবস্থান করেছেন এবং সকালে তারা রাস্তায় অবস্থান করার পরে এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রক্রিয়াল বডি এসেছিল। তারা শিক্ষার্থীদেরকে বলেছেন যে তারা অভিভাবকদের সাথে নিয়ে এসে ক্যাম্পাসে কথা বলে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার বিষয় নিয়ে কথা বলতে। শিক্ষার্থীরা বলছে তাদের 2 মাস আপনারা কোথায় ছিলেন সেই কোশ্চেন জেরে পরবর্তীতে হচ্ছে যে এখানে পুলিশ এসে পরবর্তীতে শিক্ষার্থীদের উপর একটা তাদেরকে এখান থেকে লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হয় এবং শিক্ষার্থীরা তাদের সাথে পুলিশের সাথে হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে পরবর্তীতে শিক্ষার্থীরা আবার এসে সড়কে অবস্থান নেয় এবং অবস্থান নিয়ে এখানে তারা এখন তাদের যে এক দফা দাবি যে 26 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং সেই সাথে তারা নতুন দাবি যুক্ত করেছে যেসব পুলিশ তাদের উপরে হামলা চালাচ্ছে তাদেরকে সাময়িক বরখাস্ত করার দাবি তুলেছে। নাদিরা, এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর নতুন বাজার এলাকা থেকে সংযুক্ত ছিলেন সিনিয়র রিপোর্টার ফরুক বাবু। ময়মনসিংহের তারাকান্দা ও ফুলপুর উপজেলায় পৃথক 2টি সড়ক দুর্ঘটনায় 9 জন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ও রাতে এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফুলপুর উপজেলার কুরিয়ার ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির 6 যাত্রী নিহত হন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। অন্যদিকে সন্ধ্যায় তারাকান্দা উপজেলার কোধালধর এলাকায় একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 3 জন নিহত হন। ডেঙ্গু বিস্তার বাড়ছে ঢাকা সহ সারা দেশে। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বরিশাল বিভাগে। 16 থেকে 25 বছর বয়সী পুরুষ ডেঙ্গুতে ভুগছে বেশি। 7,000-এর বেশি মানুষ চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলেও জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে। এদিকে ডেঙ্গুর পাশাপাশি চোখ রাঙাচ্ছে করোনার সংক্রমণও। বিস্তারিত জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়ছেই। গত বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে প্রায় দ্বিগুণ।
গত দিনের তুলনায় শুক্রবার রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর ভর্তি সংখ্যা বেড়েছে। রোগী বাড়তে থাকায় আলাদা ওয়ার্ডে ডেঙ্গুর চিকিৎসা দেওয়া হচ্ছে। ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকেও এই হাসপাতালে অনেক রোগী ভর্তি হয়েছেন। রাজধানীর বাইরে ডেঙ্গুর উন্নত সেবা না পাওয়ায় ঢাকার হাসপাতালগুলোতে রোগী পাঠানো হচ্ছে বলে জানান আক্রান্তরা। বরগুনা হসপিটাল ভর্তি হয়েছিলাম, ওই জায়গায় 14 তারিখে ভর্তি হয়েছি, 2-3 দিন ছিলাম। তারপর বরিশাল আমার রেফার করছে, ওই জায়গায় এক রাত ছিলাম। তারপরে রক্তের কমে যাওয়ার কারণে তারপর আবার এই কিছুক্ষণ আগে কালকে রাত্রে আমি বরিশাল এই জায়গায় আসছি ঢাকা। আমার রোগটা দেখা দিচ্ছে আজকে 6 দিন তলাম, এখানে ভর্তি হয়েছে আজকে 4 দিন। লোকাল মেডিকেল আমরা ট্রিটমেন্ট করছি, ওইখানে রক্তের প্লাটিয়াম অনেক কমে গেছে, কমে যাওয়ার পরে এখানে রেফার করছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশে করোনা ভাইরাসের প্রকোপও ধীরে ধীরে বাড়ছে। হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদিন করোনা টেস্টের সংখ্যা বাড়লেও হাসপাতালে ভর্তি রোগী নেই। সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সাধারণ ঠান্ডা কাশি হলেই হাসপাতালে না যাওয়ার পরামর্শ তাদের। একই সাথে আমাদের দেশে করোনারও একটা প্রভাব রয়েছে, ডেঙ্গুরও প্রভাব রয়েছে, সাধারণ সর্দি কাশিও রয়েছে। সুতরাং কারণ এই সিজনটাতে সাধারণ সর্দি কাশির প্রভাবও আছে। তো সব মিলিয়ে খুব বেশি আতঙ্কিত না, মানে সাধারণ আমরা যেরকম পাই তার থেকে হয়তো কয়েকজন বেশি পাচ্ছি, খুব একটা বেশি আমরা পাইনি এবং খুব খারাপ রোগীও আমরা এখনো ওভাবে পাইনি। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ইসি যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সিইসি জানান, সরকারের সাথে তাদের আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যোগাযোগ আছে, যথাসময়ে নির্বাচনের তফসিল দেওয়া হবে বলেও জানান সিইসি। আগামী ফেব্রুয়ারিতে দেশে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। সম্প্রতি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করবে। দেশের বড় কৃত্রিম হ্রদ রাঙামাটির কাপ্তাই লেকে মাছের উৎপাদন বৃদ্ধি সহ মাছের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে রাঙামাটির বিএফডিসির মরিশাচর হ্যাচারিতে রেণু উৎপাদন করে আসছে। উৎপাদিত এই রেণু ছাড়া হচ্ছে কাপ্তাই হ্রদে। এই হ্যাচারিতে রেণু উৎপাদন ক্ষমতা 100 কেজি হলেও পুকুর স্বল্পতার কারণে বর্তমানে 70 কেজি উৎপাদন করা হচ্ছে। রাঙামাটি বিএফডিসির হ্যাচারিতে উৎপাদিত রেণু ইনব্রিডিং মুক্ত, দ্রুত বর্ধনশীল ও রোগ প্রতিরোধক্ষম হয়ে থাকে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাঙামাটি প্রতিনিধি নন্দন দেবনাথের তথ্য ও ছবিতে রিপোর্ট। 2017 সাল থেকে এই হ্যাচারিতে রেণু উৎপাদন শুরু হয়। তাছাড়া এখানে 2টি ব্রুড পুকুর রয়েছে। এসব পুকুরে হালদা নদী ও কাপ্তাই হ্রদের রুই, কাতল ও মৃগেলের ব্রুড মাছ রয়েছে। কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধি সহ মাছের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে রাঙামাটির বিএফডিসির মরিশাচর হ্যাচারিতে সুস্থ সবল রেণু উৎপাদনে কাজ করছেন এখানকার কর্মচারীরা। প্রধান কাজ হচ্ছে রেণু উৎপাদন করা হ্যাচারিতে। আমরা সর্বপ্রথম বুট পুকুর থেকে বুট মাছ সংগ্রহ করি, করার পর আমরা বিভিন্ন প্রক্রিয়ায় ইনজেকশন বা বিভিন্ন প্রক্রিয়া শেষে আমাদের এই রেণুটা আমাদের হাউজে দেয়, ডিপটা হাউজে দেওয়া হয় হ্যাচিং বোতলে। দেওয়ার পরে আমরা ওটা পুনরায় আমরা গোলাকার সার্কেল হাউজে রাখা হয়, খুবই যত্ন সহকারে লালন পালন করা হয়। আমরা মাছ উৎপাদনের শেষে এখান থেকে নার্সারিতে নিয়ে যাওয়া হয়। নার্সারিতে করার পরে 1 বছর রাখার পরে মাছটা যখন সাইজে এসে যায় তখন আমরা লেখা আপেল লিখে মুক্ত করে দিই। হ্যাচারিতে উৎপাদিত রেণু ইনব্রিডিং মুক্ত, দ্রুত বর্ধনশীল ও রোগ প্রতিরোধক্ষম হয়ে থাকে। হালদা নদী এবং কাপ্তাই হ্রদের মামার সাথে আমরা এই মামাগুলোকে হ্যাচারিতে এনে আমরা সংযুক্ত প্রজনন প্রক্রিয়ায় আমাদের হেটিংয়ের কাজগুলো সম্পন্ন করে থাকি। এখানে আমরা 70 কেজির মতো রেণু উৎপাদন করি, কিন্তু আমাদের হ্যাচারির সক্ষমতা হচ্ছে 100 কেজি। রাঙামাটি বিএফডিসি জানায়, পুকুর স্বল্পতার কারণে বর্তমানে হ্যাচারিতে 10 কেজির মধ্যে 70 কেজি রেণু উৎপাদন করা হচ্ছে। এবছর কাপ্তাই হ্রদে প্রায় 60 মেট্রিক টন কার্প জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হবে। আমাদের লক্ষ্যমাত্রা 100 মেট্রিক টনের এটা করার জন্য আমরা এলাকা বিভিন্ন ধরনের পুকুর, এটা জেলা প্রশাসন বা অন্যান্য বিভিন্ন ব্যক্তিগত পর্যায়েও আমরা বিভিন্ন পুকুরের চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে করে আমরা এই পুকুর পেলে এবং আমরা এই আমাদের উৎপাদন যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা আমরা রিচ করতে পারবো। সম্ভাবনাময় কাপ্তাই হ্রদের মাছ উৎপাদনের ক্ষেত্রগুলো
প্রায় ধ্বংসের পথে। পলি জমে ক্রমেই ভরাট হচ্ছে কাপ্তাই হ্রদ, ফলে মাছের উৎপাদন কমে যাচ্ছে। সচেতনরা মনে করেন মাছের প্রজনন বৃদ্ধি সহ এই অঞ্চলের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখা কাপ্তাই হ্রদের উন্নয়নের প্রয়োজন সরকারের মাস্টার প্ল্যান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভোর হতেই আবারও ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছে ইরান। পাল্টা ইরানের পারমাণবিক গবেষণা সেন্টারে হামলা চালাচ্ছে ইসরায়েল। তেহরান বলছে সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্টের একটি ফোন কলই যথেষ্ট। ইউরোপীয় নেতারাও সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ আশা করছেন। তবে হামলা বন্ধ করতে ইসরায়েলকে চাপ দিতে চান না ট্রাম্প। ইসরায়েলকে দ্রুত অস্ত্রবিরতিতে যাওয়ার আহ্বান জানিয়েছে চীন ও রাশিয়া। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা। প্রতি মুহূর্তে বাড়ছে ধ্বংসযজ্ঞ, বাড়ছে হতাহতের সংখ্যা। এরই মধ্যে উভয় দেশে বাস্তুচ্যুত হয়েছে অসংখ্য মানুষ। এই পরিস্থিতিতে সংঘাত নিরসনে এগিয়ে এসেছেন জাতিসংঘ, এশিয়া ও ইউরোপীয় নেতারা। ইরান ও ইসরায়েলের সাথে বৈঠক করেছে জাতিসংঘ ও ইউরোপীয় নেতারা। সমস্যার কেন্দ্রে যেই পারমাণবিক কর্মসূচি, ইউরোপীয় নেতাদের সাথে বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সেটি আবারও তুলে ধরেন। বলেন, ইসরায়েল হামলা বন্ধ করলে যুক্তরাষ্ট্রের সাথে আবারও পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় যেতে রাজি ইরান। ইউরোপীয় নেতারাও ইরানের মাটিতে ইসরায়েলের হামলা বন্ধে ডোনাল্ড ট্রাম্পকে হস্তক্ষেপের আহ্বান করেন। তবে যুক্তরাষ্ট্রের ওপর ভরসা রাখতে পারছে না তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঝুঁকে আছেন ইসরায়েলের দিকে। এখনই হামলা বন্ধ করতে ইসরায়েলকে চাপ দিতে চান না তিনি। ট্রাম্প বলেন, ইসরায়েল এই সংঘাতে এগিয়ে থাকায় এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না। ইরান ইসরায়েলের সংঘাত আরও 2 সপ্তাহ পর্যবেক্ষণ করতে চান ট্রাম্প। এদিকে জাতিসংঘে ইরান ও ইসরায়েলের প্রতিনিধিরা পাল্টাপাল্টি দোষারোপ করেছেন। শুক্রবারের বৈঠকে নেতারা কূটনৈতিক সমাধানের আহ্বান জানালেও কার্যকর কোনো সমাধান দিতে পারেননি। রাশিয়া ও চীনের দূত ইরানের পরমাণু স্থাপনায় হামলায় ইসরায়েলের সমালোচনা করে। রাশিয়া বলছে, ইরানের পরমাণু স্থাপনায় হামলা এ অঞ্চলকে নজিরবিহীন পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। দ্রুত অস্ত্রবিরতিতে যাওয়ার আহ্বান জানান নেতারা। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। একটায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।